মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বিবি যদি রাজি হয় তবে রবির আপত্তি জানাবার কোনো কারণ নেই। পাত্র হিসেবে প্রমথর চেয়ে যোগেশ যোগ্যতর। প্রমথ উচ্চশিক্ষিত এবং সূক্ষ্ম রুচি সম্পন্ন হলেও যতটা বাক্যবাগীশ, কাজে ততটা বড় নয়। ওদিকে যোগেশ সার্থক ব্যারিস্টার। আমি তাকে নির্যাতন করছি? কত রকম অসুবিধার সম্মুখীন হতে হবে এসব বিষয়ে আমি তাকে আগেই সাবধান করে দিইনি? সেসব কষ্টের কথা হচ্ছে না। মার্গারেট আমাকে তোমার লেখা একটা চিঠি দেখিয়েছে। সেই চিঠিখানা সে সব সময় নিজের কাছেই রাখে, ঠিক যেন বুকের মধ্যে রেখে দিয়েছে। সেই চিঠিতে তুমি লিখেছিলে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। রবিপত্নী মৃণালিনী আর জোড়াসাঁকো বাড়িতে থাকতে চাইছেন না। স্বামীর কাছে আবেদন করেছেন আলাদা থাকার। রবির অন্য দুই দাদা প্রায় শখ করে দক্ষিণ শহরে বাড়ি ভাড়া করে থেকেছেন। রবির তেমন টাকার জোর নেই। বলেন্দ্রর সঙ্গে ব্যবসা শুরু করে অনেক টাকা লগ্নি হয়ে গেছে। বাজারে ধার মেটাতে আবার অন্যের কাছ থেকে ধার করতে হয়েছে। তার আবার সুদ আছে। রবি মনে মনে ভাবলেন, পুরীতে একটা বাড়ি কেনার ইচ্ছে আছে। সস্তায় মাত্র ৩,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। সে টাকাও জোগাড় করতে হবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা সমাধান তাঁর মনে এলো। সপরিবারে শিলাইদহের কুঠি বাড়ি গিয়ে থাকা যায়। অতি প্রশস্ত সুন্দর বাসস্থান আছে। শিলাইদহ আমার নিজেরও খুব পছন্দ। শান্তিনিকেতনে বাৎসরিক উৎসব ছাড়া অন্য সময় কোনো কাজ থাকে না। শিলাইদহে আস্তানা গেড়ে আশেপাশের জমিদারি পরিদর্শনের কাজও হবে। সেখানে অবসরও অঢেল। সেই সময় আমি ছেলে মেয়েদেরকে পড়াবো। স্কুল পাঠশালার পড়াশোনার ওপর আমার ভক্তি নেই। ওদের ইংরেজি শেখাবার জন্য সাহেব মাস্টার রাখা যেতে পারে। মাঝে মাঝে ২-৪ দিনের জন্য কলকাতা ঘুরে গেলেই চলবে। আরও একটা সুবিধে এই যে তাঁর শিলাইদহে অবস্থান জমিদারির কাজ হিসেবে গণ্য হবে এবং সংসারের খরচপত্রও পাওয়া যাবে সেরেস্তা থেকে। রবি উঠে এসে মৃণালিনীর কাঁধে হাত রেখে বললেন, তুমি আর চিন্তা করো না। আমায় কটা দিন সময় দাও। তোমাদের আমি খুব ভালো জায়গায় রাখবো, আর আমিও থাকবো তোমাদের সঙ্গে। মৃণালিনী শশব্যস্তভাবে কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, এক্ষুনি এখানে কেউ এসে পড়বে। লোকজনদের তো আর আক্কেল নেই। নৈনিতাল থেকে ঘোড়ার পিঠে যাত্রা শুরু হলো। ভোর ভোর বেরোতে পারলে ভালো হতো, কিন্তু সকালের দিকে বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ। তারপর খেতড়ির রাজবাড়ির পরিবারের লোকজন মধ্যাহ্নভোজ না করিয়ে ছাড়বেন না কিছুতেই। দীর্ঘ ট্রেন যাত্রার পর রাজকীয় ভোজ অবশ্যই ভালো লেগেছিল। স্বামীজির জন্য আলাদাভাবে প্রচুর ঝাল দিয়ে নানান পদ রান্না করা হয়েছিল। বিকেলের দিকে আকাশ পরিষ্কার ও তরল রূপোর মতো রোদ দেখা দিতেই স্বামীজি সকলকে তাড়া দিয়ে বললেন, চলো চলো, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। পথে রাত হয়ে যাবে। সেই জন্য রাজবাড়ির লোকেরা আরেকটি দিন থেকে যাবার অনুরোধ করেছিলেন। স্বামীজি তাতে কর্ণপাত করলেন না। অনেক লোকজন এবং প্রচুর লটবহর। 4 জন শ্বেতাঙ্গিনী, নিবেদিতা, জয়া ও ধীরামাতা ছাড়াও এদের সঙ্গে এসেছেন কলকাতার আমেরিকান কনসালের পত্নী শ্রীমতী প্যাটারসন। এই রমণীটি স্বামীজির পূর্ব পরিচিত। একবার আমেরিকার এক শহরে স্বামী বিবেকানন্দকে সব হোটেলেই তাঁর গায়ের রঙের জন্য প্রত্যাখ্যান করা হয়েছিল। তখন ইনি তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেজন্য একে আত্মীয় স্বজনের কাছে নিন্দামন্দ শুনতে হয়েছিল। ঘটনাক্রমে স্বামীর সঙ্গে এখন ইনি কলকাতায় থাকেন। স্বামীজির সঙ্গে নিজে দেখা করেছেন এবং হিমালয় অভিযানের কথা শুনে খুব উৎসাহের সঙ্গে যোগ দিয়েছেন। এরা ছাড়াও রয়েছেন যোগিনমা, তুরিয়ানন্দ, নিরঞ্জনানন্দ, সদানন্দ ও স্বরূপানন্দ। বিদেশিনীরা সবাই ঘোড়ায় চড়তে জানে, স্বামীজিও জানেন।
অন্য গুরু ভাইরা কখনো ঘোড়ায় চাপেননি। এই পার্বত্য পথে ঘোড়া ছাড়া আর একমাত্র যানবাহন ডান্ডি। তার খরচ অনেক বেশি। গুরুভাইদের মধ্যে স্বরূপানন্দের ক্ষীণ দুর্বল চেহারা। তিনি ঘোড়ায় চাপতেই ভয় পান। তিনি পায়ে হেঁটে যাবেন ঠিক করলেন। যোগিনীমা বললেন, আমি বাপু ঘোড়ায় টোড়ায় উঠতে পারবো না, মানুষে বাবা ডান্ডিরও দরকার নেই, আমিও হেঁটেই যাব। জয়া অর্থাৎ জোসেফিন ম্যাকলাউডের সারাদিন জর্জর ভাব। আগের রাত্রে ঘুম হয়নি। স্বামীজি তাঁর জন্য ঘোড়ার বদলে ডান্ডির ব্যবস্থা করলেন। দলে আর একজন সদস্য বেড়েছে। স্বামী প্রেমানন্দ এসেছেন আলমোড়া থেকে ওদের পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য। প্রেমানন্দর পূর্বাশ্রমের নাম বাবুরাম। নরম সরম স্বভাব। কাশীপুরের বাগানে থাকার সময় গুরুভাইদের কেউ কেউ তাকে খেপাবার জন্য বলতো, তোর তো প্রকৃতি ভাব রে। যাত্রার সময় বিবেকানন্দ তাকে বললেন, এই রেমো, তোর ল্যাকপ্যাকে চেহারা, তুই ঘোড়ায় যেতে পারবি না, হেঁটে যা। না রে বিবেকানন্দ, আমি পারবো। বাহ, আলমোড়া থেকে এসেছি না। সত্যি, তুই কি করে যে এলি? তোর 14 পুরুষের পুণ্যি জোর আছে, তা কোনো রকমে এসেছিস। আর ক্যাডানে দেখাবার দরকার নেই। চল, আমিও না হয় হাঁটবো তোর সঙ্গে। প্রেমানন্দ শুনলেন না। তিনি দুজন মালবাহকের কাঁধে ভর দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসলেন। শুরু হল বিচিত্র এক শোভাযাত্রা। শ্বেতাঙ্গিনীরা উত্তম সাজ পোশাক পরেছেন। প্রসাধনও তাঁদের পোশাকেরই অঙ্গ। দামি দামি সুটকেস বইছে মালবাহকেরা, আর সঙ্গের সন্ন্যাসী দলের মুন্ডিত মস্তক, অঙ্গে মলিন গেরুয়া। মালপত্রের মধ্যে শুধু একটি করে পুঁটুলি আর কমণ্ডল। চড়াই পথ। আস্তে আস্তে উঠছে ঘোড়াগুলো। জো ম্যাকলাউডের ডান্ডি চলেছে আগে আগে। বিবেকানন্দ ঘোড়া নিয়ে চলেছেন পথযাত্রীদেরও পেছনে। পথের শোভা অতি সুন্দর, আবার বিপজ্জনকও বটে। বাঘ ভাল্লুকের উপদ্রবের কথা শোনা যায়। এত মানুষজন দেখলে তারা হয়তো কাছে আসবে না, আবার বলাও যায় না। অনেক সময় একেবারে শেষের লোকটিকে বাঘ নিঃশব্দে তুলে নিয়ে যায়। কলকাতায় কিছুতেই স্বামী বিবেকানন্দর শরীর ভালো থাকছে না। প্রায়ই জ্বর ও পেটের অসুখ হয়। শরীরের এই অবাধ্যপনায় তিনি নিজেই বিরক্ত। মাত্র কয়েকটা বছর বিদেশে ছিলাম, এখন দেশের জল বাতাস আমার সহ্য হবে না কেন? কলকাতা ছেড়ে ঠান্ডা কোনো জায়গায় গেলে ভালো থাকেন। মাঝখানে শরীর এত খারাপ হয়েছিল যে বেলুড়ে নিবেদিতা ও অন্য দুজন বিদেশিনীকে রেখে তাকে ডাক্তারের পরামর্শে আবার দার্জিলিং চলে যেতে হয়েছিল। কিছুদিন পর কলকাতায় প্লেগ রোগের প্রাদুর্ভাবের খবর শুনে হুড়োহুড়ি করে নেমে এসেছিলেন পাহাড় থেকে। ওই রমণীরা আমার টানে এদেশে এসেছে, তাদের যেন কোনো বিপদ না হয়। শুধু তাই নয়, কলকাতায় ফিরে স্বামীজি মিশনের ছেলেদের নিয়ে সেবা কাজে মেতে উঠলেন। দীক্ষিত সন্ন্যাসীদের পাঠাতে লাগলেন বিভিন্ন বস্তিতে। রামকৃষ্ণের নামে মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর বলা যেতে পারে এটাই তাঁদের প্রথম কাজ। অনেকের তাৎপর্য বুঝতে পারেনি। হিন্দুদের মধ্যে গোষ্ঠীবদ্ধ হয়ে পরোপকারের কোনো রীতি নেই। বেশিরভাগ হিন্দুই অতিথিপরায়ণ। তাদের বাড়িতে কেউ আশ্রয় নিলে তার খুবই সেবা যত্ন করবে, কিন্তু পথের ধারে কোনো অসহায় রুগ্ন ব্যক্তিকে দেখলে ভাববে সেটা ওর নিয়তি। এখন এই নব্য সাধুরা জাতি, ধর্ম, স্পৃশ্য অস্পৃশ্য নির্বিচারে দরিদ্র আতুরদের সেবা করতে নেমেছেন। এ দৃশ্য অভিনব। দরিদ্র মানুষদের মধ্যেও যে নারায়ণ আছেন, এটা ছিল এতদিন কথার কথা। বিবেকানন্দ সেই নারায়ণ সেবায় উদ্বুদ্ধ করতে চাইলেন সকলকে। খ্রিস্টানদের কাছে এই ধরনের কাজ খুব স্বাভাবিক, তাই নিবেদিতা বিবেকানন্দের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন। কিন্তু অন্যান্য স্বামীজিরা অনেকে সংশয় কাটিয়েই উঠতে পারেননি। আধ্যাত্ম সাধনার সঙ্গে এই কাজের সম্পর্ক কি? মহামারী প্রতিকারের দায়িত্ব তো সরকারের। রামকৃষ্ণ মিশন একটা নতুন সংস্থা, তার সাধ্য কতখানি। রোগীদের ওষুধপত্রের জন্য প্রচুর টাকা পয়সা দরকার, তাই বা পাওয়া যাবে কোথায়?
গুরু ভাইদের বোঝাতে বোঝাতে এক এক সময় বিবেকানন্দর ধৈর্যচ্যুতি হতো। তিনি ধমক দিয়ে বলতেন, মানুষ মরছে, এখন ধর্মের কথা মাথায় থাক। আর টাকা পয়সা যদি শেষ পর্যন্ত না জোটাতে পারি, তাহলে মঠের জন্য বেলুড়ে যে জমি কেনা হয়েছে সেটা বেচে দেব। কি হবে মঠ তুলে? প্লেগ রোগ তেমন ব্যাপক আকার ধারণ করল না বলে ওই জমি বিক্রি করতে হলো না। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কয়েকদিনের অনিয়ম ও রাত্রি জাগরণে বিবেকানন্দর শরীর আবার দুর্বল হয়ে পড়েছিল। তাই তিনি ঠিক করলেন, কিছুদিন আলমোড়ার সেভিয়ার দম্পতির কাছে কাটিয়ে আসব। বিদেশিনী কজনও এ দেশ ভ্রমণে খুব আগ্রহী, তাঁরাও সঙ্গী হলেন। গুরু ভাইরা এসেছেন কয়েকজন। কাঠগুদামে ট্রেন থেকে নামবার পর থেকেই বিবেকানন্দ বেশ সুস্থ বোধ করছেন। এখন এই অপরাহ্নে অশ্বপৃষ্ঠে যেতে যেতে তিনি অনুভব করলেন, যেন আবার আমার সেই দুর্জয় স্বাস্থ্য ও মনোবল ফিরে পেয়েছি। পাহাড়ে সূর্যাস্ত হয় আগে আগে। হঠাৎ ঝুপ করে অন্ধকার নেমে আসে। নিবেদিতা দূরের বরফ ঢাকা এক একটি শৃঙ্গের ওপর শেষ বিকেলের রক্তিম আভা দেখছেন মুগ্ধ হয়ে। ক্ষণে ক্ষণে তাঁর শিহরণ হচ্ছে। এই হিমালয় পৃথিবীর সমস্ত পাহাড়ের রাজা। যতখানি কল্পনায় ছিল, হিমালয় যেন তার চেয়েও অনেক বিশাল ও অনেক মহান। হিমালয়ের ওপর দিয়ে নিবেদিতা চলেছেন তাঁর রাজার সঙ্গে। এখনো যেন অবিশ্বাস্য মনে হয়। হ্যাঁ, বিবেকানন্দ কারোর কাছে গুরু, কারোর কাছে সন্তান বং, কিন্তু নিবেদিতার কাছে তিনি রাজা। আঁধারে ছেয়ে গেছে দিক দিগন্ত। আকাশে একটি দুটি তারা ফুটি ফুটি করছে। মালবাহকেরা জ্বালিয়েছে মশাল। তারা কয়েকজন আগে আগে যাচ্ছে পথ দেখিয়ে। দুপাশের বনরাজি থেকে ভেসে আসছে বুনো ফুলের সুগন্ধ। মাঝে মাঝে বাতাসে শোনা যাচ্ছে গাছের পাতায় শিরশিরানি। নিবেদিতা অনেকক্ষণ বিবেকানন্দকে দেখতে পাননি। তার সঙ্গে কথা বলার জন্য উতলা বোধ করলেন। যেখানে পথটি কিছুটা চওড়া, সেখানে তিনি তার ঘোড়াটি সরিয়ে নিলেন এক পাশে। অন্যরা এগিয়ে গেল। একেবারে শেষে বিবেকানন্দকে দেখতে পেয়ে তিনি উৎফুল্ল স্বরে বললেন, আমার পরম সৌভাগ্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। মনে হচ্ছে যেন আমরা অনন্তকালের যাত্রী। এ পথের কোনো শেষ নেই। মনে হচ্ছে আজ আলমোড়ায় পৌঁছানো যাবে না। পথে কোনো বাংলো পেলে থাকতে হবে। আমারও তো মনে হচ্ছে। এমন বিস্ময়কর পথে সারা রাত গেলেও আমরা ক্লান্ত হব না। রাজা, এক একটা পাহাড়ের চূড়া দেখলে হঠাৎ মনে হয় না ধ্যানমগ্ন শঙ্করের মতন? নিবেদিতার কথা শুনলেন বটে, কিন্তু বিবেকানন্দ সে সম্পর্কে কোনো মন্তব্য না করে বললেন, তুমি এখানে থেকো না, সামনে চলে যাও। কেন? আমি আপনার পাশাপাশি থাকতে চাই। এটা ইউরোপ নয়, ভারতবর্ষ। এ কথা সব সময় মনে রেখো মার্গারেট। এদেশের রীতিনীতি তোমায় মেনে চলতে হবে। আমি তো সে চেষ্টা সব সময় করছি। আর আপনি আমাকে মার্গারেট বলে ডাকছেন কেন? আমি এখন নিবেদিতা। এখনো পুরোপুরি হওনি। এখনো ভেতরে ভেতরে তুমি ব্রিটিশ। ব্রিটেনের পতাকা তোমার পতাকা। নিবেদিতা আরো কিছু বলতে যাচ্ছিলেন। এমন সময় খানিক দূরে একটি অশ্বের চিহি ও হুড়মুড় করে কিছু পতনের শব্দ হলো। ওরা দুজনে জোর কদমে এগিয়ে গেলেন। স্বামী প্রেমানন্দ তার ঘোড়া থেকে পড়ে গিয়ে পোঁ পোঁ শব্দে কাতরাচ্ছেন। প্রেমো, তখনই বলেছিলাম তুই পারবি না। শালা, তুই শুনলি না? ওঠ ওঠ। ওরে নরেন, আমার বোধহয় পা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নড়তে পারছি না। নড়তে পারছি না? শালা, তোকে কি এখন আমি কাঁধে করে নিয়ে যাব? বাপের জন্মে ঘোড়ায় চাপিসনি। তোকে ক্যাটদানি দেখাতে কে বলেছিল? সমস্যাটি গুরুতর বটে। পাহাড়ি অশ্বগুলি খর্বাকৃতি, দুজনে চাপা যায় না।
প্রেমানন্দ হাঁটতে অক্ষম হলে তাকে কে বহন করে নিয়ে যাবে? এই সময় জো ম্যাকলাউড নেমে এলেন ডান্ডি থেকে। ব্যাপারটা বুঝে নিয়ে তিনি বললেন, এটা কোনো সমস্যাই নয়। স্বামীজি আমার ডান্ডিতে চলুক, আমি এর ঘোড়ায় দিব্যি যেতে পারবো। তা কি করে হবে জো? তোমার গায়ে জ্বর। পাহাড়ের স্নিগ্ধ হাওয়ায় আমার জ্বর সেরে গেছে। ওই ঘেরাটোপের মধ্যে যেতেই আমার বরং অস্বস্তি হচ্ছিল। তারপর জো তড়াক করে প্রেমানন্দের ঘোড়াটিতে লাফিয়ে উঠে বললেন, এতেই আমার যেতে ভালো লাগবে। অন্যরা ধরাধরি করে প্রেমানন্দকে তুলে দিল ডান্ডিতে। আবার শুরু হলো যাত্রা। জো হাসি গল্পে সবাইকে মাতিয়ে রাখল। জো ম্যাকলাউডের যখন মর্জি ভালো থাকে তখন সে হয়ে ওঠে অফুরান আনন্দের উৎস। এমনকি কুলি মজুরদের সঙ্গেও সে নিকট আত্মীয়ের মতো ব্যবহার করে। মধ্যপথে এক ডাকবাংলোয় রাত্রি কাটিয়ে পরের দিন মধ্যাহ্নে দলটি পৌঁছল আলমোড়ায়। সেভিয়ার দম্পতি এখানে টমসন হাউস নামে একটি বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে আশ্রম প্রতিষ্ঠা করেছেন। হিমালয়ের কোলে আলমোড়ার মতন এক একটি ছোট ছোট নির্জন দৃষ্টিনন্দন স্থান ইংরেজরাই খুঁজে বার করেছে। এখানকার পাকা বাড়ি অধিকাংশই ইংরেজদের। ওকলি হাউস নামে আরেকটি বাড়িতে 4 বিদেশিনীর থাকার ব্যবস্থা হলো। 2 বাড়ির মধ্যে খানিকটা দূরত্ব আছে। সকালবেলা আরো 2-1 জনকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ হাঁটতে হাঁটতে ওকলি হাউসে চলে আসেন চা পানের জন্য। এদের একসঙ্গে 2-3 কাপ চা পানের অভ্যেস। অনেকক্ষণ ধরে গল্প হয়। বেদ, উপনিষদ, ইতিহাস, রাষ্ট্রনীতি কিছুই বাদ যায় না। বিবেকানন্দ কখনো গৌতম বুদ্ধের কথা বলতে বলতে উচ্ছ্বসিত হয়ে যান, কখনো বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। বিকেলের দিকে এক একদিন একসঙ্গে বেড়াতে বেরোনো হয়। হাঁটতে হাঁটতে জনপদ ছাড়িয়ে অরণ্যে দিগন্ত ছেয়ে আছে পাহাড় শ্রেণী। এমন নির্মল আকাশ যেন আর কোথাও দেখা যায় না। বিবেকানন্দ গল্পচ্ছলে গভীর জ্ঞানের কথা বলেন, আবার হাস্যকৌতুকের কথাও এসে পড়ে মাঝে মাঝে। এর মধ্যে একদিন ভূত প্রেতের কথা এসে পড়ল। স্বামীজি বিদেশিনীদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কখনো ভূত দেখেছ? সবাই দুদিকে মাথা নাড়লেন। তাদের চোখে মুখে ফুটে উঠল অবিশ্বাস। বিবেকানন্দ হাসতে হাসতে বললেন, কেন? আমেরিকায় তো অনেক ভূত আছে, আমি নিজেও দেখেছি। সবাই সচকিত হতে তিনি তার অভিজ্ঞতার একটি গল্প শোনালেন। আমেরিকাতে আমি এক জায়গায় কিছুকালের জন্য একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম এবং নিজেই রান্না বান্না করতাম। সেই বাড়িতেই থাকতো শ্রীমতী উইলিয়ামসন নামে একটি মোটা সোটা চেহারার অভিনেত্রী আর একটি দম্পতি। এদের কারবার ছিল লোকের কাছ থেকে পয়সা নিয়ে তাদের ফরমায়েশ মতন ভূত নামানো। আমি মাঝে মাঝে ওদের এই বুজরুকি কাণ্ডকারখানা উঁকিঝুঁকি দিয়ে দেখতাম। একদিন এলো একটি ইঞ্জিনিয়ার যুবক। সে কিছুদিন আগে তার মাকে হারিয়েছে। সেই শোক এখনো ভুলতে পারছে না। মায়ের একটা ফটোগ্রাফ এনেছে সে। মাকে একবার সশরীরে দেখতে চায়। ব্যবস্থা হয়ে গেল। আধো অন্ধকার ঘর, ধোঁয়া ও আলোর চকমকি, নানা রকম অদ্ভুত শব্দ। তারপর একসময় পর্দার আড়াল থেকে সেই অভিনেত্রীটি যুবকটির মা সেজে বেরিয়ে এলো। যুবকটির মা ছিল রোগা পাতলা, তবু সে অভিভূত হয়ে চিৎকার করে উঠল, মা, মা, প্রেতলোকে গিয়ে তুমি কত মোটা হয়ে গেছো। এই যুবকটি তো শিক্ষিত। ইউরোপ আমেরিকায় অশিক্ষিত সাধারণ লোকেদের কত যে কুসংস্কার এখনো রয়ে গেছে সে প্রসঙ্গও এসে পড়ে। অতিথিদের মধ্যে বর্ষিয়ান মহিলাটি একদিন কথায় কথায় বলেছিলেন, ভারতে এসে সবই ভালো লাগে, শুধু একটা ব্যাপার কিছুতেই মেনে নিতে পারি না। আমরা যেখানেই যাই একদল লোক কাছে এসে হাঁ করে চেয়ে থাকে, শুধু চেয়ে থাকে, কোনো কথা বলে না। এটা যে অসভ্যতা, বোঝে না? ট্রেনে আসার সময় কোনো স্টেশনে থামলেই জানলার কাছে একদল লোক এসে ভিড় করত। হ্যাঁ, এটা সত্য। তোমাদের মতন চেহারার কোনো রমণী এরকম পোশাক অনেকেই আগে দেখেননি।
তাই কৌতূহলে এসে ভিড় করে, শুধু চেয়ে থাকে। আর কোনো অত্যাচার করে কি? আমার কি অভিজ্ঞতা হয়েছে শোনো। লন্ডনের রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমার পরনে আলখাল্লা আর মাথায় পাগড়ি। একটা লোক একটা কয়লার গাড়ি নিয়ে যাচ্ছে, আমাকে দেখে থমকে গেল। এরকম চেহারা ও পোশাক সে কখনো দেখেনি, কিন্তু সে শুধু হাঁ করে চেয়ে রইল না, একটা কয়লার চাঙড় ছুঁড়ে মারলো আমার দিকে। ওহ, আপনার লেগেছিল? আমি ঠিক সময় মাথাটা সরিয়ে নিয়েছিলাম। আমাদের দেশে দরিদ্র অশিক্ষিত মানুষদের সংখ্যা অনেক অনেক বেশি, তবু তাদের গভীর ধর্মবোধ ও নীতিবোধ আছে। পশ্চিমী দেশের নিচু শ্রেণীর লোকেরা ধর্ম ও নৈতিকতার কোনো ধার ধারে না। হাইড পার্কে দিনে দুপুরে নারী পুরুষদের মধ্যে যেরকম অসভ্যতা চলে, তা দেখলে যে কোনো হতদরিদ্র ভারতবাসীও শিউরে উঠবে। কিছুদিন ধরে নিবেদিতা লক্ষ্য করছেন অন্য মহিলাদের তুলনায় তার সঙ্গে স্বামীজির ব্যবহার বেশ অন্যরকম। অন্যদের সঙ্গে তিনি হেসে গল্প করেন, আর আমাকে মাঝে মাঝেই ধমক দেন। ব্যবহারের কিছুটা তারতম্য হতেই পারে। অন্যরা বেড়াতে এসেছেন, একসময় ফিরে যাবেন, আর নিবেদিতা পেছনের সব বন্ধন ছিন্ন করে এদেশের সেবার জন্য সর্বস্ব পণ করে এসেছেন। তাকে স্বামীজি তৈরি করে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সর্বসমক্ষে ছাড়া বিবেকানন্দ কখনো কাছাকাছি আসতে চান না, কখনো আমাকে নিয়ে আলাদা করে বসেন না। তিনি যখন একা থাকেন, তখন নিবেদিতা তার কাছে কোনো প্রশ্ন নিয়ে গেলে তিনি অসহিষ্ণুভাবে বলে ওঠেন, যাও, স্বরূপানন্দকে জিজ্ঞেস করো গে। স্বরূপানন্দের ওপর নিবেদিতাকে বাংলা ও সংস্কৃত শেখাবার ভার দেওয়া হয়েছে। স্বরূপানন্দ লাজুক মানুষ, তার কাছে খোলাখুলি সব কথা বলা যায় না। স্বরূপানন্দ বেশ পণ্ডিত, কিন্তু তিনি রামকৃষ্ণকে অবতার মানেন না। অবতারবাদে তার বিশ্বাস নেই। আরও কোনো কোনো ব্যাপারে বিবেকানন্দর সঙ্গে তার মতভেদ আছে। নিবেদিতার মনে হয়, শুধু ভাষা শিক্ষাই তো যথেষ্ট নয়। আমি বিবেকানন্দকে অবলম্বন করেই এ দেশে এসেছি। ওর কাছাকাছি থাকতে চাই। একদিন ওকে না দেখলেই আমার মন উতলা হয়ে ওঠে। তবু উনি আমাকে এড়িয়ে চলবেন কেন? এক একদিন নিবেদিতার সঙ্গে বিবেকানন্দর বেশ তর্ক বেঁধে যায়। তার মনে হয়, বিবেকানন্দ আমার নাম দিয়েছেন নিবেদিতা, সেজন্য আমাকে আমার ব্রিটিশ পরিচয় একেবারে মুছে ফেলে সম্পূর্ণ ভারতীয় হয়ে যেতে হবে। এত তাড়াতাড়ি তা কি সম্ভব? হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, ইংরেজরাও বাচ্চা বয়স থেকেই জাতীয় পতাকাকে সম্মান করতে শেখে। এখন সেই পতাকাকে অগ্রাহ্য করতে হবে? ভারতের তো নিজস্ব কোনো পতাকাই নেই। ভারতকে ভালোবাসতে গেলে কি ভারতের সব কুসংস্কার অন্ধবিশ্বাসও মেনে নেওয়া জরুরি? ইংরেজদেরও অনেক গুণ আছে। ইংরেজ পরিচয় বজায় থেকেও কি ভারতের সেবা করা যায় না? নিবেদিতা এসেছেন এদেশে মূলত স্ত্রী শিক্ষা বিস্তারে অংশগ্রহণ করতে। সে ব্যাপারে বিবেকানন্দ এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেননি। একদিন চীন দেশের কথা হচ্ছিল। বিবেকানন্দ চীন দেশটির প্রতি বিশেষ আগ্রহশীল। তার ধারণা চীনে শীঘ্রই নবজাগরণ হবে, শূদ্র বা শ্রমিক শ্রেণীর উত্থান হবে সে দেশে। তিনি যখন চীনের প্রশংসা করে চলেছেন, তখন নিবেদিতা ফট করে বলে বসলেন, কিন্তু চীনেরা তো খুব মিথ্যেবাদী হয়, সবাই তাদের এ দোষের কথা জানে। বাধা পেয়ে দপ করে জ্বলে উঠলেন বিবেকানন্দ। কঠোর স্বরে বললেন, তুমি ইংরেজ বলেই এসব কথা বললে। তোমরা এক একটা জাতির নামে এরকম এক একটা পরিচয় দাগিয়ে দাও। সত্য আর মিথ্যা, এটা কি আপেক্ষিক নয়? ইংরেজরা ভদ্রতার নামে অনবরত অসত্য বলে না। কারোকে প্রশংসা করতে গেলে তাদের মনের কথা আর মুখের কথা কদাচিৎ এক হয়। বিবেকানন্দ অনবরত তাকে ধমক দিয়ে চললেন, আর কিছু বলতেই দিলেন না। আরেকদিন কথা হচ্ছিল মোক্ষ বা মুক্তিলাভ সম্পর্কে। নিবেদিতা এক সময় বলে উঠলেন, আমি
এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। হিন্দুরা এ জীবন থেকে নিষ্কৃতি লাভ করতে চায় কেন? এত ধ্যান, এত সাধনা সবই ব্যক্তিগত মুক্তি লাভের জন্য, যেন আর পুনর্জন্ম না হয়। কিন্তু কেন? জীবন এত সুন্দর, নিজের মুক্তি সাধনের চেয়ে যেসব মহৎ কাজ আমাদের ভালো লাগে, যাতে মানুষের উপকার হয়, তার জন্য বারবার জন্মগ্রহণে কি কাম্য নয়? বিবেকানন্দ তার চোখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে রাগতভাবে বললেন, তোমার এখনো মুক্তি সম্পর্কে কোনো বোধই হয়নি। তুমি ক্রমোন্নতির ধারণাটা এখনো জয় করতে পারোনি। তুমি মানুষের বেশি বেশি ভালো করে নিজে আরো বড় হতে চাও। কোনো বাইরের জিনিসই ভালো হয় না, তারা যেমন আছে তেমনই থাকে। তাদের ভালো করতে গিয়ে আমরাই ভালো হয়ে যাই। বারবার মানুষের মধ্যে থাকা কি আরো বেশি কাম্য হতে পারে না? কেন আমরা জীবন বিমুখ হব? তোমার এখনো অহংবোধ যায়নি। স্বরূপানন্দের কাছে শাস্ত্র বুঝে নাও। একদিন দুপুরবেলা জো দেখলেন নিবেদিতা দুপুরে খেতে আসেননি। নিজের বিছানায় ফুলে ফুলে কাঁদছেন। শ্রীমতী ওলি বুল বয়সে অনেক বড়। শ্রীমতী প্যাটারসন আপন মনে থাকেন। জোর সঙ্গেই নিবেদিতার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। নিবেদিতার অস্থিরতাও তিনি লক্ষ্য করেছেন। নিবেদিতার পিঠে হাত দিয়ে তিনি কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মার্গারেট? কিসের জন্য কষ্ট পাচ্ছ? আমাকে বলো। জো, জো, আমি এখন কি করব বলো তো? আমার যে আর ফেরার কোনো পথ নেই। এখন লন্ডনে ফিরে গেলে সবাই উপহাসের হাসি হাসবে, কিন্তু যার জন্য সব কিছু ছেড়ে এলাম, তিনি আমাকে প্রীতির চোখে দেখেন না। না না, তুমি অমন ভেবো না। তিনি তোমায় শিক্ষা দিচ্ছেন বলেই মাঝে মাঝে কঠোর কথা বলেন। তিনি হাজার কঠোর কথা বললেও আমি সহ্য করতে পারবো, কিন্তু তিনি আমাকে দূরে সরিয়ে রাখতে চান। তাঁর উদাসীনতা আমার মর্মে মর্মে বাঁধে। তোমরা চলে গেলে আমি কি করব? আহা, আমরা তো এক্ষুনি চলে যাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে। তিনি তো সাধারণ মানুষ নন, তাকে বুঝতে তোমার সময় লাগবে। নিবেদিতা জোকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তো চেষ্টা করছি জো। আমি অন্যরকম ভেবে এসেছিলাম। এদেশের জন্য আমি সমস্ত রকম কষ্ট স্বীকার করতে রাজি আছি, যদি যদি তিনি আমার পাশে থাকেন। তিনি মুখ ফিরিয়ে থাকলে আমার আমার সমস্ত শক্তি চলে যায়। সেদিনই বিকেলে জো বিবেকানন্দকে আড়ালে ডেকে কিছু কথা বললেন। জো বিবেকানন্দর দর্শন ও কর্মপরিকল্পনার সমর্থক, কিন্তু তার শিষ্য হবার কোনো বাসনা তার নেই। বিবেকানন্দর সঙ্গে যে কোনো বিষয় উত্থাপন করতে তিনি কোনো সংকোচ বোধ করেন না। তিনি বললেন, স্বামী, তুমি ওই আইরিশ মেয়েটাকে এত নির্যাতন করছো কেন? জোয়ের এই কথা শুনে বিবেকানন্দ হকচকিয়ে গিয়ে বললেন, আমি তাকে নির্যাতন করছি? কত রকম অসুবিধার সম্মুখীন হতে হবে এসব বিষয়ে আমি তাকে আগেই সাবধান করে দিইনি? সেসব কষ্টের কথা হচ্ছে না। মার্গারেট আমাকে তোমার লেখা একটা চিঠি দেখিয়েছে। সেই চিঠিখানা সে সব সময় নিজের কাছেই রাখে, ঠিক যেন বুকের মধ্যে রেখে দিয়েছে। সেই চিঠিতে তুমি লিখেছিলে, যদি বিফল হও কিংবা কখনো কর্মে তোমার বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় যেন আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো, এই আমার প্রতিজ্ঞা। তুমি একথা লেখনি? বিবেকানন্দর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, হ্যাঁ, লিখেছি। এই ভরসাতেই সে এসেছে। বেচারি এখন কাজ শুরুই করেনি, অথচ তুমি যদি তার প্রতি উদাসীন থাকো, তাহলে তার মন ভেঙে যাবে না? মেয়েটা বড় কষ্ট পাচ্ছে। তুমি ওর সঙ্গে একটু ভালো করে কথা বলো প্লিজ। আমরা পশ্চিমী মেয়ে, ত্যাগ বৈরাগ্য এসব কি সহজে আমাদের মাথায় ঢোকে?
অপরাহ্নে বেড়াতে বেরোবার সময় বিবেকানন্দ নিবেদিতার পাশে এসে একটু থেমে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার প্রভু, আমার রাজা। আমাকে আমাকে তোমার পায়ে স্থান দাও। বিবেকানন্দ আর কিছু না বলে হনহন করে চলে গেলেন অন্যদিকে। তারপর আর তাকে দেখতে পাওয়া গেল না। বিকেল গড়িয়ে সন্ধে নামল, তারপর রাত্রি নামল। বিবেকানন্দ কোথাও নেই। সবাই ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করলো। মহিলারা ছুটে এলেন টমসন হাউসে, সেখানেও তিনি নেই। একটু পরে শ্রীযুক্ত সেভিয়ার বললেন, আপনারা অযথা চিন্তা করবেন না। তিনি আমাকে বলে গেছেন তার মন অস্থির হয়ে আছে, তাই তিনি লোকজনের সঙ্গ পরিত্যাগ করে জঙ্গলে চলে গেছেন। সেখানে নির্জনে কয়েকদিন থাকবেন। কিন্তু চিন্তা না করে কি উপায় আছে? বিবেকানন্দের শরীর এখনো ভালো নয়, হজমের গোলমালে কষ্ট পান। অরণ্যের মধ্যে গিয়ে তিনি কি খাবেন, কোথায় শোবেন, কে তাঁর দেখাশোনা করবে? তবু তিনি একাকী অরণ্যবাসের জন্য গেছেন। এখন তাঁর কাছে যাওয়া সঙ্গত হবে না। জো বুঝতে পারেন যে বিবেকানন্দও কষ্ট পাচ্ছেন। তাঁর কঠোরতা, তার ঔদাসীন্য সে কষ্টকেই চাপা দিতে চায়। কষ্ট পাওয়া কোনো কোনো মানুষের নিয়তি। নিবেদিতার কান্নাও থামে না। 3 দিন পর তিনি ফিরে এলেন। ধূলিমলিন শরীর, তপস্যাক্লিষ্ট চক্ষু দুটি জল জল করছে, মুখে পরিতৃপ্তির হাসি। গুরুভাইদের বললেন, দেখ, বিলেতে আমেরিকায় গিয়ে আমি একটুও বদলাইনি, এখনো আগের মতন পারি। যখন একা একা সারা ভারত ঘুরে বেরিয়েছি, তখন মাঠে ঘাটে শুয়ে থাকতাম। এখনো জঙ্গলে আমার কোনো কষ্টই হলো না, দিব্যি ছিলাম। নিবেদিতা আর জোদের সঙ্গে দেখা হবার পর তিনি এমন প্রশান্ত ব্যবহার করলেন যেন কিছুই ঘটেনি। প্রত্যেকের শরীর স্বাস্থ্যের খবর নিলেন। আবার চা পানের সময় শাস্ত্র আলোচনাও কিছু আলগা আলোচনা হলো। মুঘল বাদশাহদের গল্প হলো। শাহজাহান ও আকবরের তিনি বিশেষ অনুরাগী। ইসলাম ধর্ম নিয়ে তিনি গভীর চিন্তা করেছেন। ভারতের উন্নতির জন্য এই ধর্মের সহায়তারও বিশেষ প্রয়োজন আছে। তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে করতে তিনি আত্মহারা হয়ে যান। তিনি পরিব্রাজক অবস্থায় একবার তাজমহল দেখতে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করলে এখনো রোমাঞ্চ হয়। নিবেদিতার সঙ্গে তার ব্যবহার কিন্তু কিছুতেই সহজ হয় না। নিবেদিতা হঠাৎ হঠাৎ কোনো প্রশ্ন করলেই তিনি অসহিষ্ণু হয়ে ওঠেন। যেন সব নির্দেশেই নিবেদিতাকে বিনা তর্কে মেনে নিতে হবে। কিন্তু পশ্চিমী জগতের এক শিক্ষিতা রমণী তাঁর যুক্তিবোধ সহজে বিসর্জন দিতে পারেন না। প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর তিনি খুঁজবেনই। স্বরূপানন্দ বা অন্য সন্ন্যাসীদের কাছেও তিনি সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে যান না। তার সমস্ত আগ্রহ বিবেকানন্দকে ঘিরে। অনেকের মধ্যে বসে থেকে বিবেকানন্দ নিবেদিতার দিকে যখনই চোখ তুলে তাকান, তখনই দেখতে পান নিবেদিতা তাঁর দিকে একদৃষ্টে চেয়ে আছেন। ভারত নামের এই দেশটির প্রতি নয়, একজন ব্যক্তি বিশেষের প্রতি নিবেদিতার এই যে একাগ্রতা, এই যে মোহ, তা বিবেকানন্দ ছিন্ন ভিন্ন করে দিতে চান। ব্যক্তিগত সম্পর্কের বন্ধন তিনি কিছুতেই মানতে চাইছেন না। এক এক সময় মনে হয় তিনি নিজের সঙ্গেই লড়াই করছেন। আবার নিবেদিতার সঙ্গে কথা বলার সময় তার ভাষা কর্কশ হয়ে যায়, মুখে ফুটে ওঠে কঠোর ভাব। নিবেদিতা আবার লুকিয়ে লুকিয়ে কাঁদেন। একদিন অনেকের সামনে বিবেকানন্দ নিবেদিতাকে খুব বকাবকি করতে জো তাকে বললেন, স্বামী, তুমি ওকে শিক্ষা দিতে চাও দাও, কিন্তু একটু নরম ভাষায় বলতে পারো না? কখনো কি একটু কোমল ব্যবহার করা যায় না? ও মেয়েটা যে তোমার কাছ থেকে দুটো মিষ্টি কথা শোনার জন্যে ব্যাকুল হয়ে থাকে। বিবেকানন্দ কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেলেন। একা একা পায়চারি করতে লাগলেন দূরের উদ্যানে।
কেউ তার কাছে যেতে সাহস করলেন না। তার পদচারণার গতি কখনো দ্রুত, কখনো মন্দ, যেন তিনি ঝড় ঠেলে ঠেলে এগোচ্ছেন। খানিক পরে তিনি ফিরে এলেন সকলের মাঝখানে, মৃদু স্বরে বললেন, আমার ভুল, আমাকে আবার কয়েকদিন জঙ্গলে গিয়ে থাকতে হবে। অনেকে মিলে সমস্বরে আপত্তি জানাল। বিবেকানন্দ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ। তার শরীর যেন বিশাল হয়ে গেছে। তিনি যেন ঢেকে দিচ্ছেন দূরের পাহাড়ের চূড়া। একটা হাত তুললেন আকাশের দিকে। তার মুখমণ্ডল এখন প্রশান্ত। সন্ধ্যার আকাশেও একটুও মেঘের মালিন্য নেই। দ্বিতীয়ার চাঁদ দ্যুতি ছড়াচ্ছে। সেদিকে তাকিয়ে তিনি স্নিগ্ধ স্বরে বললেন, দেখো, মুসলমানরা এই দ্বিতীয়ার চাঁদকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে দেখে। এসো, আমরাও এই নবীন চন্দ্রমার সঙ্গে নবজীবন আরম্ভ করি। বহুবচনে বললেও কথাগুলি যেন নিবেদিতাকে উদ্দেশ্য করেই বলা। নিবেদিতা উঠে এসে তার প্রভুর সামনে হাঁটু গেড়ে বসলেন। বিবেকানন্দ হাত রাখলেন তার মাথায়। শিলাইদহে পুরনো কুঠিবাড়িটি নদীগর্ভে চলে যেতে পারে এই আশঙ্কায় সেটি সম্পূর্ণ ভেঙে ফেলে একটি নতুন বাড়ি তৈরি করা হয়েছে। রবি তার স্ত্রী পুত্র কন্যাদের সেখানে নিয়ে যাওয়ার আগে কিছু কিছু ব্যবস্থা করা দরকার। এর মধ্যে রবিকে একবার ঢাকায় যেতে হলো কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে। সেখান থেকে তিনি বেশ নিরাশ হয়েই ফিরলেন। ভূমিকম্প সত্ত্বেও নাটোরের অধিবেশন বেশ জমজমাট হয়েছিল, কিন্তু ঢাকায় সবকিছুই কেমন যেন নিষ্প্রাণ। এবারে প্রতিনিধির সংখ্যা অনেক কম, স্থানীয় জমিদারও অনেকেই আসেননি। বিশালভাবে অভ্যর্থনার আয়োজন হয়েছিল, আর অনেক কিছুই কাজে লাগেনি। বহু অর্থ নষ্ট হয়েছে। মহারাষ্ট্রের ঘটনা এখানেও ছায়া ফেলেছে। যারা আসবো বলেও এলেন না, তারা সব ভয় পেয়ে গেছেন। সরকারের ধরপাকড় এবং দমননীতি দেখেই অনেকের হৃদকম্প শুরু হয়ে গেছে। ঢাকা থেকে শিলাইদহে ফিরে বাড়িটিকে ঝাড়পোঁছ করিয়ে সব ব্যবস্থাপত্র সেরে রবি মৃণালিনীদের আনবার জন্য রওনা হলেন কলকাতার দিকে। বজরায় নাগর নদীপথে আত্রাই স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। সন্ধ্যের পর একটু একটু ঝড় উঠল। বজরা বেশ দুলছে, কিন্তু রবি আজ আর ঝড় দেখছেন না। দাঁড়ি মাঝিদের কথাবার্তাতেও মন নেই। তার মনে পড়ছে অন্য কথা। ঢাকায় বিশিষ্ট কংগ্রেস প্রতিনিধিদের একটি স্টিমার পার্টিতে আপ্যায়িত করা হয়েছিল। অঢেল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ভাগ্যকুলের রাজাদের বাড়ির একটি ছেলে গানও শোনাচ্ছিল। সেই গান বাজনার মাঝখানেই একটি যুবক উত্তেজিতভাবে বলতে শুরু করলো, কংগ্রেস মানে কি শুধু বক্তিমে, খানা পিনা আর আড্ডা? এতে দেশের কি কাজ হবে বলতে পারেন? এসব কি হচ্ছে? কেন আমরা এখানে ফুর্তি করছি? সারা দেশে প্লেগ, দুর্ভিক্ষ, সাহেবদের অত্যাচার, তবু আমরা হাত গুটিয়ে থাকবো? এরপর হঠাৎ সে রবির দিকে ফিরে বলেছিল, কবি, আপনি কিছু বলুন, আপনি আমাদের পথ দেখান। আপনার ভিক্ষায়াং নৈব নৈব চ বলে একটা কবিতা পড়ছি। যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে, হেমোর স্বদেশ, মোরা তারই পিছে ফিরি সম্মানের তরে, করি তারই বেশ। সবকটা অধিবেশনের বক্তৃতায় তো সেই ভিক্ষেরই সুর। দেখুন না, এখানেও অনেকে ইংরেজের অনুকরণে সুরটাই পড়ে আছে, এই গরমেও। যে তোমারে তুচ্ছ করে সে আমারে মাতো, কি দিবে সম্মান? দেশ জননী কাঁদছে, এরা কি তা শুনতে পায় না? আপনি বলুন। যুবকটি এমনই উচ্চকণ্ঠে ক্ষোভ দেখাচ্ছিল যে অনেকেই ফিরে তাকিয়েছে তার দিকে। রবি এসব তর্ক বিতর্কে অংশ নিতে চান না। তার মতামত তিনি শুধু লেখায় প্রকাশ করতে পারেন। তবু ছেলেটির পীড়াপিড়িতে তিনি মৃদু কণ্ঠে বলেছিলেন, দেশবাসীকে সচেতন করাই এখন প্রধান কাজ। বিদেশি প্রভুরা আমাদের প্রাপ্য মর্যাদা দেবে না। আমাদের আত্মশক্তিতে উঠে দাঁড়াতে হবে।
সব অধিকার আদায় করে নিতে হবে। আত্মশক্তি মানে কি? দেশের মানুষ এমনি এমনি জাগে না, তাদের আঘাত দিয়ে জাগাতে হয়। এদেশের কোটি কোটি মানুষকে বুঝিয়ে সুঝিয়ে সচেতন করতে আরও একটা শতাব্দী কেটে যাবে। ততদিন আমরা সহ্য করব? অন্য পথ কি আর আছে? আগে দেশকে মা বলে চিনতে হবে। সেই মায়ের ডাক সন্তানের কানে পৌঁছবেই। মারাঠা ছেলেরা ইংরেজদের উপর আঘাত করে তাদের ভয় পাইয়ে দিয়েছে। আমরা আমরা পারি না? ইংরেজ 2-4 জনকে ফাঁসি দিতে পারে, কিন্তু যারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে তারা আমাদের কাছে প্রকৃত বীরের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। এখন এইভাবে দেশের কাজে আত্মদানের জন্য আমাদের তৈরি হওয়া দরকার। শুধু বক্তৃতায় কিচ্ছু হবে না। রবি অসম্মতিতে মাথা নেড়েছিলেন। তখন কয়েকজন কর্মকর্তা ছেলেটির কাছে এসে রূঢ়ভাবে বললেন, গানের মাঝখানে তুমি হট্টগোল করছো কেন? শোনো শোনো, তোমার যা বলবার তা কালকের ওপেন মিটিং এ বলবে। তারা ঠেলতে ঠেলতে যুবকটিকে দূরে সরিয়ে নিয়ে গেল। অপমানিত হয়ে প্রতিবাদে সে তখনই একটা চলন্ত নৌকো ডেকে নেমে গেল স্টিমার থেকে। ওইভাবে ছেলেটিকে সরিয়ে দেওয়া রবির পছন্দ হয়নি। তিনি বেদনা বোধ করেছিলেন। সেই ঘটনা ভাবতে ভাবতে রবির কলমে কবিতা ভর পড়ল। এইভাবেও ছেলেটিকে উত্তর দেওয়া যায়। বারেক তোমার দুয়ারে দাঁড়ায়, পুকারিয়া ডাকো জননী। প্রান্তরে তব সন্ধ্যা নামিছে, আধারে ঘিরিছে ধরণী। ডাকো চলে আয় তোরা কোলে আয়, ডাকো সকরুণ আপন ভাষায়। সে বাণী হৃদয়ে করুণা জাগায়, বেজে উঠে শিরা ধমনী। হেলায় খেলায় যে আছে যেথায়, সচকিয়া উঠে অমনি। শ্রাবণ মাসে যখন তখন বর্ষা নামে, ফুলে ফেঁপে উঠেছে পদ্মা ও গোরাই নদী। অনেকদিন পর পদ্মাবতীকে আগাপাশতলা মেরামত করিয়ে কাজে লাগানো হয়েছে। বিশাল এই বজরাখানি একটি বিস্ময়কর দর্শনীয় বস্তু, যেন ধপধপে সাদা রঙের একটি অলৌকিক পাখি। ভেতরে রয়েছে 2টি বড় বড় কক্ষ। তাতে আরাম বিলাসের কোনো উপকরণের অভাব নেই। মেঝেতে গালিচা পাতা, চেয়ার টেবিল পালঙ্ক দিয়ে সাজানো, এমনকি ঝাড় লণ্ঠন পর্যন্ত রয়েছে। ওপরের প্রশস্ত ছাদে এক পরিবারের 20-25 জন পর্যন্ত বসতে পারে। এই বজরাটি তৈরি করিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর। ঢাকার অভিজ্ঞ কারিগরদের হাতে গড়া এই শোভন সুন্দর বজরাটি দেখে অন্যান্য জমিদাররা ঈর্ষাবোধ করতেন। পরে দেবেন্দ্রনাথ এই বজরায় কলকাতা থেকে কাশী এলাহাবাদ পর্যন্ত গিয়েছিলেন। আকারে এত বড় হলেও 12টা দাঁড় ফেলে এই বজরা চালানো যায় বেশ দ্রুত গতিতে। দেবেন্দ্রনাথ বহুদিন বাড়ি ছেড়ে এই বজরাটিতে বাস করছেন। এখন বজরাটি বাঁধা থাকে পদ্মাবক্ষে শিলাইদহের ঘাটে। আমি এটির নাম দিয়েছি পদ্মা বোট। এখন আর এই বোটটি বেশি দূরে যায় না। মাঝে মাঝে যখন লোকজনের উপদ্রব খুব বেড়ে যায়, লেখার জন্য নির্জনতার প্রয়োজনে আমি পদ্মা বোটকে কিছুটা দূরে নিয়ে গিয়ে একা একা রাত্রিবাস করি। তবে এবারে আমি শিলাইদহে এসেছি পুরো পরিবার সঙ্গে নিয়ে। তার জন্য কুঠি বাড়িটাও সাফসুথরো করে কিছুটা অংশ বাড়ানো হয়েছে। এই বাড়িটি কিন্তু নদীর ধারে নয়, বেশ দূরে একেবারে ফাঁকা মাঠের মধ্যে। আসলে প্রাক্তন নীলকুঠিটি পদ্মার গ্রাসে বিলীন হয়ে যাবে, এই আশঙ্কায় সেখানকার বেশ কিছু দরজা জানালা কড়িবর্গা খুলে এনে নির্মিত হয়েছে এই নতুন বাড়িটি। পদ্মার ভাঙন অবশ্য নীলকুঠির একেবারে প্রান্তে এসে রুদ্ধ হয়ে গেছে, তাই নীলকুঠির কঙ্কালটি এখনো দাঁড়িয়ে আছে সেখানে। নতুন বাড়িটি কাছারি বাড়ি থেকেও দূরে। অন্যদিকে খরশেদপুর গ্রাম অস্পষ্টভাবে দেখা যায়। সবাই মিলে কুঠি বাড়িতেই ওঠা হয়েছে। রবিও সেখানেই থাকেন। আবার এক একদিন চলে আসেন পদ্মা বোটে। পরিবারের অন্য লোকজনেদেরও এই বোটে আসা নিষিদ্ধ নয়। লেখা থামিয়ে এক এক সময় তিনি নিজেই ছেলেমেয়েদের ডাকেন। মাধুরী, রথী, রানী, মীরা আর সমী, এই 5টি ছেলে মেয়ে। এক ভ্রাতৃপুত্র নীতীন্দ্রও সঙ্গে এসেছে। পরপর 2 দিন একটানা বৃষ্টির পর আজকের সকালটি ঝলমল করছে রোদে। সবাই এসে বসেছে বজরার ছাদে।
শুধু মৃণালিনী আসেনি। ছেলেমেয়েদের খুব শখ কুমির দেখার। পদ্মায় মাঝে মাঝেই বাজে পোড়া গাছের মতন কুমির ভেসে ওঠে, আবার টুপ করে ডুবেও যায়। শীতের সময় যখন নদীতে চড়া পড়ে তখন দেখা যায় বালির ওপর ৩-৪টি কুমির একসঙ্গে পাশাপাশি শুয়ে রোদ পোহাচ্ছে। পাশ দিয়ে কোনো বড় নৌকা গেলে তারা সরসর করে জলে নেমে যায়। দুদিন আগেও গোরাই নদীর মোহনার কাছ থেকে কুমির একটা ছাগল ধরে নিয়ে গেছে। তাই নিয়ে স্থানীয় ছেলেরা খুব উত্তেজিত। কুমিরগুলো আকারে এত বড় বড় যে তাদের ধরা কিংবা মারা সহজ নয়। নীতিন্দ্র কৌতুক করছে খুড়তুতো ভাই বোনেদের সঙ্গে। নদীতে কিছু একটা ভেসে যাচ্ছে, সেদিকে আঙুল তুলে বলছে, এই দেখ কুমির, কই 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 কই। একটা চেয়ারে বসে রবি W.H. হাডসনের লেখা গ্রিন ম্যানসন বইটি পড়ছেন, আর মাঝে মাঝে চোখ তুলে সহাস্যে ছেলে মেয়েদের ঔৎসুক্য ও ব্যগ্রতা দেখছেন। তার পরনে শুভ্র ধুতি ও বেনিয়ান, পায়ে লাল রঙের রেশমি ছবি। একটু পরে নীতিন্দ্র বলল, রবিকা, এই রথিটা বড্ড ভীতু হয়েছে, জলের এত ভয়। আমি ওকে বলি জল বটি করে দুজনায় মিলে ওপরে গিয়ে কচ্ছপের ডিম খুঁজে আনি, তাও যাবে না। ও খালি বলে যদি নৌকো উল্টে যায়। এত ভয় পেলে চলে? 3 মাস আগে উপনয়নের সময় ন্যাড়া হয়েছিল রথি। এখন তার মাথাটি কদম ফুলের মতন। সদ্য 10 বৎসর পেরিয়ে 11তে পা দেওয়া বালক সে, মুখখানি লজ্জা মাখানো। রবি বই মুড়ে রেখে উঠে এসে রথির পাশে দাঁড়িয়ে বললেন, সে কি রে রথি, তুই জলকে এত ভয় পাস? এ তো জলেরই দেশ, সাঁতার শিখলে ভয় কেটে যাবে। বদন মিয়াকে বলে দেবো কাল থেকে তোকে সাঁতার শেখাবে। না না, আমি সাঁতার শিখবো না, কুমিরে কামড়াবে। আরে কুমির কোথায়? নিতু তোদের ভয় দেখাচ্ছে। মানুষজন দেখলে কুমির পালায়। গ্রামের সব ছেলেই তো সাঁতার শেখে। না, আমি জলে নামতে পারবো না। জলে নামবি না? তারপরেই তিনি রথিকে 2 হাতে উঁচু করে তুলে ছুঁড়ে দিলেন নদীতে। সবাই আঁতকে উঠল। ছোট্ট মীরা কেঁদে ফেলল ভ্যাঁ করে। কয়েকজন দাঁড়ি মাঝি নিচ থেকে ব্যস্ত হয়ে বলল, কি হলো কে পড়লো? আরে কে পড়লো দেখো দেখি। রবি তাদের উদ্দেশ্যে হাত তুলে বললেন, না, কিচ্ছু হয়নি, আর কেউ জলে নামবে না। জলের মধ্যে হাঁকুপাঁকু করছে রথি, একবার ডুবছে একবার ভাসছে। সে চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু শোনা যাচ্ছে না। সমী জড়িয়ে ধরেছে রানীকে। মাধুরীলতা রবির হাত চেপে ধরে ব্যাকুলভাবে বলতে লাগলো, বাবা, রথি ডুবে যাচ্ছে। রবি একটু বিচলিত না হয়ে মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, দেখ না, কিছুই হবে না। রবিকা আরও পারবে না, আমি জলে নামবো। এবার মনে হলো তাকে স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। রবি নীতিন্দ্রকে থামিয়ে দিয়ে ঝটিতে নিজের পিরান খুলে ফেললেন, মালকোচা বাঁধলেন ধুতিতে, তারপর ঝাঁপ দিলেন জলে। সাঁতার কেটে রথিকে ধরে ফেললেও তক্ষুনি তাকে তুললেন না। একবার জলের উপর ভাসিয়ে দিয়ে আবার ছেড়ে দিয়ে বললেন, হাত পা একসঙ্গে ছোড়ার চেষ্টা কর, আমার সঙ্গে সঙ্গে আয়। প্রায় আধ ঘন্টা জলে দাপাদাপি করে তারপর পাড়ে উঠলেন দুজনে। রথির পিঠে চাপড় মেরে বললেন, আর একদিন এরকম করলেই তুই সাঁতার শিখে যাবি, তারপর আমার সঙ্গে নদী এপার ওপার করবি তুই। সত্যিই তাই। আর 2 দিনের মধ্যেই রথি সাঁতার শিখে গেল। তারপর আর সে জল ছেড়ে উঠতেই চায় না, তাকে জোর করে টেনে তুলতে হয়। চন্দননগরে মুরান সাহেবের বাগান বাড়িতে জ্যোতি দাদা ও নতুন বৌঠানের সঙ্গে থাকবার সময় রবি গঙ্গায় যেমন রোজ সাঁতার দিতেন, এখানে আর তেমনটি হয় না। এখানে তাকে জমিদার সেজে থাকতে হয়। তবে তার সাঁতার কৃতিত্বের কথা এখানেও অনেকেই জানে। কয়েক বছর আগে রথি যখন আরো ছোট ছিল
তাকে সঙ্গে নিয়ে রবি একবার এসেছিল। একদিন এই রকমই বোটের ছাদে বসে সন্ধেবেলা বই পড়ছিল। বই পড়ার সময় পা দোলানো তার অভ্যেস। তার পায়ে কটকি চটি। হঠাৎ পা দোলানিতে এক পাটি চটি পড়ে গেল জলে। চটি জোড়া খুব পুরনো হলেও প্রিয়। অনেক পুরনো পোশাক, পুরনো জুতো পরলে বেশি আরাম লাগে। বোট যখন মাঝ নদীতে, জলে প্রবল স্রোত, চটিটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। রবি কোনো কিছু চিন্তা না করেই জামা কাপড় পরা অবস্থাতেই লাফিয়ে পড়লেন জলে। বজরার অন্য কর্মচারীরা ভীত সন্ত্রস্ত। কি এমন অমূল্য বস্তুর জন্য জমিদার মশাই নিজে ঝাঁপ দিয়েছেন এই খরস্রোতা পদ্মায়? খানিক বাদে রবি ফিরে এলেন, তার মুখে বিজয়ীর হাসি, হাতে সেই এক পাটি চটি। এবারে রবি শুধু জমিদারি পরিদর্শন বা নিজের লেখার জন্যই আসেননি। এবারে তাঁর স্বামী ও পিতার ভূমিকাটি প্রধান। মৃণালিনী তাঁর সঙ্গ পাবেন। ছেলে মেয়েদের তিনি নিজে লেখাপড়া শেখাবেন। ছেলে মেয়েদের তিনি কোনো স্কুলে ভর্তি করেননি। ইংরেজ প্রবর্তিত গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ওপর তার একটুও ভক্তি নেই। নিজের যে স্বল্প স্কুল জীবন, তার অভিজ্ঞতাও মধুর নয়। এদেশের ছেলে মেয়েদের জন্য একটা সম্পূর্ণ নতুন শিক্ষা প্রণালী দরকার। বলেন্দ্রর খুব উৎসাহ আছে। সে চায় শান্তিনিকেতনে একটা ব্রাহ্ম বিদ্যালয় স্থাপিত হোক, যেখানে ভারতের সনাতন আদর্শে শিক্ষা দেওয়া হবে। আমিও মাঝে মাঝে সেই কথা ভাবি। এক একদিন সকালে তিনি কুঠি বাড়িতে গিয়ে ডাকেন, পেলি, রথি, রানী, তোরা সবাই আমার সঙ্গে পড়বি আয়। মীরা আর সমীও টলটলে পায়ে এসে দাঁড়ায়। রবি সমীকে কোলে তুলে নেন। মীরা তার কাঁধে ভর দেয়। তারপর শুরু হয় গল্প। রথিকে সাঁতার শেখানোর মতোই লেখাপড়ার ব্যাপারেও রবি ডাইরেক্ট মেথডে বিশ্বাস করেন। ছোটদের যে অজ, আমো, ইটো মুখস্থ করতে হবে তার কি মানে আছে? একেবারে প্রথম থেকেই তাদের সাহিত্য রসের দীক্ষা দেওয়া উচিত। তিনি ওদের রামায়ণ মহাভারতের গল্প বলেন। সেই গল্পে আকৃষ্ট হবার পর ওদের বঙ্কিম কিংবা মাইকেলের রচনা পড়ে শোনান। ছোটরা এসব বুঝবে না, না বুঝুক। শব্দ ঝংকারটাও কানে যাওয়া দরকার। শুনতে শুনতে তাদের মুখস্থ হবে। মুখস্থ হবার পর আস্তে আস্তে অর্থটাও হৃদয়ঙ্গম করবে। বড় মেয়ে মাধুরীলতা এরই মধ্যে সংস্কৃত শুনে একটু একটু বুঝতে পারে। তার বাংলা লেখার হাত আছে। রথিও বেশ মনোযোগী ছাত্র। রবি নিজে তো পড়াচ্ছেনই, এছাড়াও সংস্কৃত ও ইংরেজি ভালো করে পড়াবার জন্য দুজন শিক্ষক নিযুক্ত হল। শিবধন বিদ্যার্ণব নামে একজন শ্রীহট্টের টোলে পড়া পণ্ডিতকে পাওয়া গেল, যার সংস্কৃত উচ্চারণ বাঙালিদের মতন নয়, কাশীয় পণ্ডিতদের মতন বিশুদ্ধ। রবির ধারণা, ইংরেজি ভাষা কোনো ইংরেজের কাছেই শেখা উচিত। সৌভাগ্যক্রমে সেরকম মিলে গেল একজন। লরেন্স নামে এক বাউন্ডুলে ইংরেজ ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে। মাত্র 50 টাকা বেতন ও থাকা খাওয়ার বিনিময়ে সে পড়াতে রাজি হয়ে গেল। লরেন্স লোকটি ভালো শিক্ষক তো বটেই, তাছাড়া খুব আমোদে। ছোটদের সঙ্গে সে খুব সহজেই মিশতে পারে, খেলাধুলা করে, প্রাণ খুলে গান গায়। শুধু তার একটি দোষ আছে, সন্ধ্যের পর সে নিজের ঘরে বসে মদ খাবেই এবং মাতাল হবে। লরেন্সের অন্যান্য অনেক গুণের মধ্যে তার এই দোষটি রবি মেনে নিয়েছিলেন। পার্শ্ববর্তী জমিদার ও সাহেব ম্যাজিস্ট্রেটদের আপ্যায়ন করার জন্য রবির কাছে যে মদের বোতলের স্টক আছে, তার থেকে মাঝে মাঝেই লরেন্সকেও বোতল দিতে হয়। ছেলে মেয়ে এমন নিবিড়ভাবে বাবাকে আগে কখনো পায়নি। এতখানি খোলা প্রান্তর, এমন সজল আকাশ, কাছাকাছি দুটো নদী, প্রকৃতির এই ক্রীড়াঙ্গনে তাদের শিক্ষার মধ্যে আনন্দের ভাগই বেশি। রবিও এই সাংসারিক ভূমিকা বেশ উপভোগ করছেন, কিন্তু সর্বক্ষণের জন্য নয়। তিনি রোম্যান্টিক কবি, এই জগতের কাছে এক ব্যাকুল প্রণয়ী, সুন্দরকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় এক গোপন বিরোহী। যখন আমি কবিতা রচনা করি, তখন আমি কারুর পিতা নই, কারুর স্বামী নই,
প্রজাদের জমিদার নই। তখন আমি নিঃসঙ্গ। রবির মাথার মধ্যে সব কাজের জন্য যেন সুশৃঙ্খল বিভাজন আছে। জমিদারি সেরেস্তার কাজকর্ম যখন দেখেন তখন তাতে পুরোপুরি মন দেন। আয় বৃদ্ধির দিকে তাঁর তীক্ষ্ণ নজর আছে। আবার দরিদ্র প্রজাদের অভাব, অভিযোগ ও নালিশ তিনি সহৃদয়ভাবে শোনেন। সুবিচারের ত্রুটি রাখেন না। পুত্র কন্যাদের উজাড় করে দেন স্নেহ। মৃণালিনীর মনে যে ক্ষোভ জমেছিল তা অনেকটা দূর করতে সক্ষম হয়েছেন। এই সবই করে যাচ্ছেন ঠিক মতন, কিন্তু অন্তঃসলীলা টান সবসময় কাগজ কলম নিয়ে নিভৃতে বসার সময়টার দিকে। প্রতিদিন কিছু না কিছু না লিখলে আমার ভালো লাগে না। অক্ষর, শব্দ, ছন্দ, সুর, এই নিয়ে যে জীবন, সেটাই যেন আমার প্রকৃত জীবন। যে কোনো একটি লেখা শেষ হলে ইচ্ছে করে কারুকে শোনাতে। শিলাইদহে তো সেরকম কেউ নেই। তখন নির্দিষ্ট কয়েকজন বন্ধু বান্ধবের জন্য মনটা আকুলি বিকুলি করে, কিংবা ইচ্ছে করে কলকাতায় ছুটে যেতে। এখানে অতিথি আসারও অবশ্য বিরাম নেই। বলেন্দ্র ও সুরেন্দ্র প্রায়ই আসে। সুরেন তো রবি কাকাকে ছেড়ে থাকতেই পারে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর তার আসা চাই। বিবি আসে না, চিঠি লেখে না। আগে যেমন প্রায় প্রত্যেক দিন বিবি নিজে চিঠি লিখত, রবি কাকার কাছ থেকেও সেরকম চিঠি আশা করত। না পেলে অভিযোগ, অনুযোগ, অভিমান জানাতো। রবিও পৃষ্ঠার পর পৃষ্ঠা চিঠিতে তাঁর সমস্ত অনুভূতির কথা বিবিকেই জানাতেন। তেমন আর নেই। সেই পর্বটি যেন চুকে যেতে বসেছে। বিবি এখন অন্য একজনকে সকালে চিঠি লেখে, আবার বিকেলে চিঠি লেখে। তার কাছ থেকে লম্বা লম্বা চিঠি পায়। রবি এই পত্র বিনিময়ের কথা আভাসে কিছুটা জেনেছেন। ঠিক ঠিক বন্ধুদের সঙ্গ পেলে রবি উদ্দীপিত হয়ে ওঠেন। তার নতুন নতুন রচনার স্ফূর্তি আসে। তাদের অনুরোধ মতনও বিভিন্ন আঙ্গিকে লিখতে হয়। যেমন জগদীশ বোস এসেই বলেন, বন্ধু, আজ সন্ধ্যাবেলা কিন্তু একটা গল্প শোনাতে হবে, নতুন গল্প চাই। এর ফলে রবির অনেক ছোট গল্প লেখা হয়ে যাচ্ছে। কাহিনীমূলক কবিতা শুনতেও ভালোবাসেন জগদীশ। তাই রবির কলমেও এসে যাচ্ছে বিভিন্ন আখ্যান অবলম্বনে কবিতা। কিছুদিন আগে উড়িষ্যা যাবার সময় নৌকোয় বসে এক ঝড়ের রাতে লিখেছিলেন দেবতার গ্রাস। লেখার পরই মনে হয়েছিল এটা জগদীশকে শোনাতে হবে। তারপর লেখা হলো লক্ষ্মীর পরীক্ষা। এরকম আরও। রবি বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে বিশেষ উৎসাহী। পদার্থ বিজ্ঞানী জগদীশ সম্প্রতি জড় ও উদ্ভিদ সম্পর্কে ঝুঁকেছেন। কবি তাঁর কাছ থেকে এই সব বিষয়ে শুনতে চান। আর জগদীশ কলেজের ছুটি হলেই এখানে চলে আসেন সাহিত্য রসতৃষ্ণা মেটাতে। রবির ছেলে মেয়েদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। বেশি রাত্রে পানাহারের সময়টুকু বাদে অন্যান্য সময় সাহিত্যের আড্ডায় রবি ছেলে মেয়েদের দূরে সরিয়ে রাখেন না। ওরা শুনুক, শিখুক, যতটা বুঝতে পারে বুঝুক। এখন সবটা না বুঝলেও পরবর্তী জীবনে এইসব কথা ওদের মনে পড়বে। আসেন ঐতিহাসিক অক্ষয় মৈত্র। পেশায় তিনি উকিল, রাজশাহীতে প্র্যাকটিস করেন। পুরনো বন্ধু লোকেন পালিত এখন রাজশাহীর ডিস্ট্রিক্ট জাজ। তিনি আসতে পারেন যখন তখন। কুষ্টিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট দ্বিজেন্দ্রলাল রায়েরও আসার কোনো অসুবিধে নেই। হাঁটা পথে মাত্র মাইল 5 দূরত্ব। প্রকৃতি যেখানে অকৃপণভাবে উদার, সেখানে মানুষের স্বভাব বোধ হয় অনেকখানি বদলে যায়। অক্ষয় মৈত্র এখানে এসে ইতিহাসের বদলে রেশমের উৎপাদন সম্পর্কে মাথা ঘামান। তার ধারণা হয়েছে বাংলার গ্রামের মানুষদের উন্নতির জন্য নতুন ধরনের চাষবাস দরকার। গুটি পোকার চাষ করে রেশম উৎপন্ন করতে পারলে অনেক লাভ করা যায়। পাগল সাহেব লরেন্সকে তিনি এই ব্যাপারে উৎসাহিত করতে পেরেছেন। লরেন্স এখন এই চাষ নিয়েই মাথা ঘামাচ্ছে। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের আবার উৎসাহ আলুর চাষের বিষয়ে। আলু একটি সত্য প্রচলিত সবজি, বিশেষ পাওয়া যায় না। তিনি এসেই বলেন, রবিবাবু,
আপনার এখানে অনেক জায়গা পড়ে আছে, আপনি আলুর চাষ শুরু করুন না। আমি বিলেত থেকে শিখে এসেছি, আপনাকে ভালো জাতের আলুর বীজ এনে দেব। কলকাতায় ল্যাবরেটরিতে জড় পদার্থ আর গাছপালার বিভিন্ন রকম প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করলেও শিলাইদহে এসে জগদীশচন্দ্র মেতে উঠেছেন কচ্ছপের ডিম খোঁজায়। এখানে প্রচুর কচ্ছপ, তারা নদী থেকে উঠে এসে উঁচু ডাঙায় বালি খুঁড়ে ডিম পেড়ে যায়। ঠাকুরবাড়ির লোকেরা কচ্ছপের মাংস কিংবা ডিম খেতে জানে না, কিন্তু জগদীশচন্দ্র পূর্ববঙ্গীয়, তিনি তো ভালোবাসেনি। তিনি এই বাড়ির সবাইকে এই উত্তম খাদ্যের স্বাদে দীক্ষা দিলেন। রথীকে তিনি শিখিয়ে দিলেন কিভাবে কচ্ছপের ডিমের সন্ধান পেতে হয়। বিজ্ঞানী হিসাবে দেশ বিদেশে যার নাম ছড়িয়েছে, তিনি এখানে হাঁটুর ওপর কাপড় তুলে খালি পায়ে হাতে একটা খুরপি নিয়ে বালির মধ্যে ঘুরে বেড়ান। নদী থেকে কচ্ছপগুলো যখন উঠে আসে তখন বালির ওপর তাদের পায়ের ছাপ পড়ে। সেই ছাপ অনুসরণ করতে করতে গেলে এক জায়গায় দেখা যায় সেই ছাপ থেমে গেছে। লোকচক্ষুর আড়াল দেবার জন্য কচ্ছপরা সেখানে গর্ত খোঁড়ে, সেই গর্তের মধ্যে ডিম পেড়ে আবার বালি চাপা দিয়ে দেয়। সারাদিন রোদের তাপে বালি উত্তপ্ত হয়ে থাকে, তাতেই আস্তে আস্তে ডিম ফোটে। জগদীশ রথীকে নিয়ে বসে খুরপি দিয়ে বালি খুঁড়তে থাকেন। ডজন ডজন ডিম পাওয়া যায়। একদিন রথী ভয় পেয়ে গেল, ওরা মনোযোগ দিয়ে বালি খুঁড়ছে। এমন সময়ে পেছনে খসখস শব্দ শুনে তাকিয়ে দেখল দুটো শেয়াল এসে সরু চোখে তাকিয়ে আছে। তখন জগদীশ হেসে বললেন, ভয় পাস না, আমরা যে জন্য এসেছি ওরাও সেই জন্যই আসে। মানুষ আর কটা ডিম পায়, এই শেয়ালই কচ্ছপের ডিম বেশি চুরি করে। আমরা চোরের ওপর বাটপাড়ি করতে এসেছি, বুঝলি? একদিন আরো উপরি লাভ হয়। ডিম খুঁজতে গিয়ে কচ্ছপ মাতাকেও দেখতে পাওয়া যায়। কচ্ছপের কামড় অতি ভয়ঙ্কর, একবার আঙুল কামড়ে ধরলে মেঘ না ডাকলে নাকি ছাড়ে না। কিন্তু রথী এখন কচ্ছপ ধরায় এক্সপার্ট হয়ে গেছে। পেছন দিক থেকে কচ্ছপটাকে একবার উল্টে দিতে পারলেই সে একেবারে অসহায়। চিত হয়ে যাওয়া কচ্ছপ কিছুতেই আর উপুড় হতে পারে না। তখন অনায়াসেই তাকে বেঁধে ফেলা যায়। ছোটদের সবচেয়ে বেশি আমোদ হয় নাটোর থেকে জগদীন্দ্রনাথ এলে। কত বড় জমিদার, কত ঐশ্বর্য, সবাই তাকে বলে মহারাজ। নদিয়ায় যখন থাকেন কিংবা যখন কলকাতায় যান তখন কত তার জাঁকজমক। অঙ্গে বহুমূল্য পোশাক, 4 ঘোড়ার গাড়ি ছাড়া চড়েন না। কিন্তু শিলাইদহে তিনি একেবারে অন্য মানুষ। এখানে তার সাঙ্গপাঙ্গ কিংবা দেহরক্ষী থাকে না। তিনি ছেলে মানুষের মতন হই হই করেন, সাধারণ মানুষের সঙ্গে সমানভাবে মেশেন। ছোট্ট ডিঙি নৌকা নিয়ে অনেক দূরে চলে যান। তিনি যেমন গান বাজনা ভালোবাসেন তেমনই তার গল্পের শেষ নেই। নাটোরের মহারাজ বিখ্যাত ধনী, কিন্তু তিনি আসলে গরিবের ছেলে, এবং সে কথা স্বীকার করতেও জগদীন্দ্রের কোনো লজ্জা নেই। বুঝলি রথী, নাটোরের অপুত্রক বিধবা মহারানী এক দূর সম্পর্কের দরিদ্র আত্মীয়ের বাড়ি থেকে একটি সুদর্শন বালককে দত্তক নিয়েছিলেন। তারপর শুরু হয়েছিল সেই বালকের রাজকীয় শিক্ষা। যখন তখন হাসতে নেই, হাঁটার সময় চিবুক উঁচু রাখতে হবে, সাধারণ লোকের দিকে সোজাসুজি তাকাবে না, কর্মচারীদের কথার মাঝখানে মাঝখানে হাত তুলে থামিয়ে দিতে হবে, চাকর বাকরদের নাম ধরে না ডেকে এই কে আছে বলতে হবে, ইংরেজি বলা শিখতে হবে সাহেবদের সঙ্গে, লেখাপড়া তো শিখতেই হবে, সেই সঙ্গে ঘোড়ায় চড়া, বন্দুক চালনা, হতে হবে সঙ্গীতের সমজদার, বাইজিদের নাচার সময় তাল দিতে হবে ঠিক জায়গায়, খাওয়া দাওয়ারও স্বাধীনতা নেই। একদিন সেই রাজা সাজা বালক, মানে এই অসহায় আমি, সারাদিন ধরে লেখাপড়া, ঘোড়ায় চড়া, গান বাজনার তালিম নিয়ে
অক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা। খবর পেয়ে রাজমাতা এসে ধাক্কা দিয়ে আমার ঘুম ভাঙিয়ে ধমক দিয়ে বলেছিলেন, এরই মধ্যে ঘুম? এখনো খেতেও পাবি না, মহারাজা হয়েছিস। এসবে সন্ধে, এখন কি খাবি? রাজা রাজরারা রাত ৩টের সময় খেয়ে ঘুমোতে যায়। এই কাহিনী শোনাবার সময় রথির দু কাঁধে হাত রেখে জগদীন্দ্র করুণভাবে বলেছিলেন, রথিরে, মহারাজা যেন কখনো হতে যাস নে। সাহিত্য পাঠ ও সঙ্গীতের আসর বসে সন্ধ্যের পর। দ্বিজেন্দ্রলাল রায় যখন আসেন, তার হাসির গানের ভাণ্ডার অফুরন্ত। তিনি সেদিন মাতিয়ে রাখেন। সেই সব দিনে রবি নিজে গান করেন না। অন্যান্য দিনে গল্প, কবিতা ও আড্ডার পর রবিকে গান গাইতেই হয়। পদ্মাবটের ছাদে চাঁদের আলোয় সেই গানের লহরীতে বাতাস ভরে যায়। সঙ্গে কোনো বাদ্যযন্ত্র থাকে না। নাটোরের মহারাজ উপস্থিত থাকলে তিনি শুধু পাখোয়াজে সঙ্গত করেন। রবির ভরাট গলায় গান শোনার জন্য দূর দূর নৌকার মাঝিরাও কাজ থামিয়ে দেয়। জগদীশচন্দ্রের কয়েকটি প্রিয় গান আছে, সেগুলি শুনতে চান বারবার। রবি নতুন গানও শোনান মাঝে মাঝে। বেশিরভাগ দিনে আগে থেকে ঠিক করা থাকে না। যে গানটা মনে আসে রবি সেটাই ধরে ফেলেন। একদিন গাইছেন, ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। বেশ গেয়ে চলেছেন আপন মনে। হঠাৎ অন্তরায় এসে, আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানো বাস, এ পর্যন্ত গেয়ে থেমে গেলেন। একটুক্ষণ চুপ করে থেকে হাসলেন মুখ তুলে। সবাই উদ্গ্রীব হয়ে আছেন। জগদীশচন্দ্র জিজ্ঞেস করলেন, আহা, থামালে কেন বন্ধু? বড় খাসা গান, বুকে ঘা দেয়। ভুলে গেছি। নিজে লিখেছ, তবু ভুলে গেছো? কথা মনে আছে, কিন্তু সুরটা আমি নিজেই বুঝতে পারছি অন্তরায় অন্যরকম হয়ে যাচ্ছে। আরে বাবা, আমরা কিছু বুঝতে পারিনি। সুরটা তো ভৈরবী। হ্যাঁ, অন্য সুরেও গেয়ে নিতে পারতুম, কম গান তো লেখা হলো না। এখন সব সুর নিজের মনে থাকে না। এখন সুর বেঁধেই চট করে অন্য কারুকে শিখিয়ে দিতে পারলে ভালো হয়। রথি, যা তো বাড়ি থেকে অমলাকে ডেকে নিয়ে আয়, ও জানে। চিত্তরঞ্জন দাসের বোন অমলা এখানে এসে প্রায় থাকে। মৃণালিনীর সঙ্গে তার বেশ ভাব। চমৎকার তার গানের গলা। রবির কাছে থেকে সে অনেক গান তুলে নেয়। সে রাঁধেও ভালো। আজ বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা বলে অমলা মৃণালিনীকে রান্নাঘরে সাহায্য করছে। অমলা আসুক না, ততক্ষণ তুমি অন্য সুরটাই শোনাও, দুটোই শুনবো। সপ্তাহের শেষটা এখানে কাটিয়ে বন্ধুরা ফিরে যায় যে যার জায়গায়। তখন কয়েকটা দিন চলে একটানা কাজ আর লেখাপড়া। ইদানিং রবির চিঠি লেখায় ভাটা পড়েছে। বিবিকে চিঠি লেখার তাগিদ নেই। অন্য কারুকে বিশেষ নিজে থেকে লেখেন না, তবে চিঠি পেলে প্রতিটি চিঠির উত্তর দেন। প্রভাত মুখুজ্জে প্রায়ই লেখে। সরলা ভারতীর রচনার জন্য তাড়া দেয়। কলকাতার বাড়িতে যেসব চিঠিপত্র আসে সেগুলি পাঠিয়ে দেওয়া হয় এখানে। রবির ভক্ত সংখ্যা বাড়ছে। অনেকে তার কোনো কোনো রচনায় বিমোহিত হয়ে স্তুতিপত্র লেখে, নিন্দেও করে কেউ কেউ। একদিন একটি বিচিত্র চিঠি পেলেন। সম্বোধন আছে, হে মানব শ্রেষ্ঠ, কিন্তু তলায় কোনো স্বাক্ষর নেই, ঠিকানা নেই, গোটা গোটা হস্তাক্ষর, একটু মেইলি ধরনের। কোনো রমণীর লেখা বলেই রবির মনে হলো। আপনাকে আমি আমার জীবন বল্লভ রূপে বরণ করিয়াছি, কিন্তু কদাচ আপনার সম্মুখে যাইব না, আপনার নিকট কিছুই জানচা করিব না। এই ধরনের কথা কি কোনো পুরুষ লিখবে? 2 পৃষ্ঠার চিঠিটি 2-3 বার পড়লেন রবি। তিনি আত্মশ্লাঘা বোধ করলেন, কিন্তু উত্তর দেবার কোনো উপায় নেই বলে অস্বস্তি রয়ে গেল খুব। তারপর থেকে ওই রকম অস্বাক্ষরিত ঠিকানাবিহীন
ও একই হাতের লেখা চিঠি আসতে লাগলো মাঝে মাঝে। সব চিঠি মধুরভাবে ভরা, রবির বিভায় মুগ্ধ। কেউ যেন দূর থেকে সম্পূর্ণভাবে নিজেকে তাঁর চরণে নিবেদন করতে চায়। উত্তর দিতে না পারলেও চিঠিগুলি সযত্নে রেখে দেন রবি। একদিন চিঠি এলো জ্ঞানদানন্দিনীর কাছ থেকে। তিনি লিখেছেন, বিবির বিয়ে ঠিক হয়ে গেছে। 25 বছর বয়স হয়ে গেছে ইন্দিরার। হিন্দু সমাজ হলে এই অরক্ষণীয়া কন্যার জন্য তার বাবা মাকে পতিত হতে হতো। ব্রাহ্মদের মধ্যেও এত বয়সে কুমারী থাকা অভূতপূর্ব। পাত্রর নাম দেখে রবির খটকা লাগলো। যোগেশ যোগেশ আর প্রমথ দুই ভাই এ বাড়িতে প্রায়ই যায়, কিন্তু রবি লক্ষ্য করেছেন ছোট ভাই প্রমথর সঙ্গেই বিবির সখ্য বেশি। পরস্পর ওরা পত্র বিনিময় করে, যা সখ্য ছাড়িয়ে প্রণয়েরই লক্ষণ। অথচ চিঠিতে লেখা যোগেশ পাত্র। শুধু তাই নয়, জ্ঞানদানন্দিনী এও লিখেছেন, বিবি এই সম্বন্ধে রাজি হয়েছে। এখন আমি তোমার মতামত চাই। চিঠি পড়তে পড়তে রবি নিজের মনেই বললেন, বিবি যদি রাজি হয় তবে রবির আপত্তি জানাবার কোনো কারণ নেই। পাত্র হিসেবে প্রমথর চেয়ে যোগেশ যোগ্যতর। প্রমথ উচ্চশিক্ষিত এবং সূক্ষ্ম রুচি সম্পন্ন হলেও যতটা বাক্যবাগীশ, কাজে ততটা বড় নয়। ওদিকে যোগেশ সার্থক ব্যারিস্টার। কিন্তু এই বিবাহের কথাবার্তা অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত ভেস্তে গেল। ভেঙে গেল বিবির বিয়ে। কেন ভেঙে গেল বিবির বিয়ে? এই বিয়ে ভাঙার পেছনে কে আছে? পরিবারের কেউ নাকি বাইরের লোক? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন 49 পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। রবি সৌমেন চক্রবর্তী, মৃণালিনী, জয়িত্রী ব্যানার্জি, বিবেকানন্দ, প্রসূন দাস, নিবেদিতা, দেবলীনা পল, জো অধ্যায় সাহা, অলিবুল, শ্রী সাহা, রথি স্পর্শিতা পল, জগদীশ শুভায়ন রয়, গঙ্গামণি, শ্রাবণী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।